হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ এর যে পলিটিক্যাল সায়েন্সে তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো এবং বিভিন্ন কলেজে পরবর্তীতে তোমরা সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে, তাদের জন্য আজকে মেজর পেপার 2 এর আলোচনার বিষয় রয়েছে আমাদের কাছে, যেটা হলো ভারতের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্টের গঠন এবং ক্ষমতা বা কার্যাবলী কি কি রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো তারা বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং অনলাইনে আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন অ্যাপ রয়েছে, যেটা হলো পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেই অ্যাপের মাধ্যমে তোমরা আমাদের কোর্সের অ্যাক্সেস করতে পারবে সেখান থেকেই। তো চলো এবার মেন টপিক আসা যাক। দেখি ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে তার গঠন এবং কার্যাবলীগুলো কি কি রয়েছে। তো দেখো, গঠন প্রথমে যে মূল সংবিধানের 124 নং ধারা অনুসারে পার্লামেন্টে আইন করে যতদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি না করা হয় ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে যে একজন প্রধান বিচারপতি এবং অনধিক 7 জন বিচারপতি নিয়ে গঠিত হয়। ঠিক আছে, তো যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের পার্লামেন্টের আইন করে না করা হয় ততদিন পর্যন্ত মেন যে বিচারপতি থাকবে সেটা হবে একজন এবং অনধিক 7 জন তার আন্ডারে থাকবে বিচারপতি। তো টোটাল 8 জন নিয়ে গঠিত হবে। বর্তমানে বা 2019 খ্রিস্টাব্দে সাল থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে যে আইন অনুসারে একজন প্রধান বিচারপতি এবং সর্বাধিক 33 জন অন্যান্য বিচারপতি সহ মোট 34 জন বিচারপতি নিয়ে হলো যে ভারতের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টটা কিন্তু গঠিত হয়েছে। এখানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে যে পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত করে হলো এখানে রাষ্ট্রপতি, কিন্তু এখানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যে মন্ত্রী বাকি রয়েছে তাদের পরামর্শ ক্রমে প্রথমে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় এবং রাষ্ট্রপতিকে তারা পরামর্শ দেয় এবং তারপরে নির্বাচন করা হয় হলো বাকি বিচারপতিদের। সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর পর্যন্ত যে তাদের পদে থাকতে পারে। ঠিক আছে, যতদিন পর্যন্ত না তাদের বয়স 65 হচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের পদে আসীন থাকতে পারবেন। তাছাড়া রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যেও পদচ্যুত করতে পারেন। ঠিক আছে, বয়স পূর্তি হওয়ার আগেও রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা থাকে, তো সেই ক্ষমতাটাকে বলা হয় ইমপিচমেন্ট। তো এই ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে পদচ্যুত করতে পারে। আচ্ছা, তারপরে কি রয়েছে ক্ষমতা এবং কার্যাবলী। দেখো কি আছে, সুপ্রিম কোর্টের 4টি এলাকার মধ্যে দিয়েই যাবতীয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো, সেই গুরুত্বপূর্ণ কাজগুলো তাদেরকে সম্পাদন করতে হয়। এই এলাকাগুলি হলো, প্রথমেই যেটা রয়েছে সেটা হলো মূল এলাকা। ঠিক আছে, সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে কি কি পড়ে দেখো, যে ভারতীয় সংবিধানের 131 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের মূল এলাকায় যুক্তরাষ্ট্রীয় প্রশ্নের সঙ্গে জড়িত বিরোধের মীমাংসা হতে থাকে। ঠিক আছে, ভারতের যুক্তরাষ্ট্রীয় সম্পর্কিত যে সমস্ত বিরোধগুলো রয়েছে সেই বিরোধের মীমাংসা এখানে মূল এলাকার মধ্যে পড়ে। তাছাড়া সংবিধানের 71 নং ধারায় উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম যদি বিরোধ সৃষ্টি হয় সেক্ষেত্রে সেটাও কিন্তু সংবিধানের সুপ্রিম কোর্টের মূল এলাকা এবং তার মীমাংসা করতে পারে। ঠিক আছে, তো এই দুটো বিষয়ে কিন্তু
সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে পড়ে থাকে। তারপরে যেটা রয়েছে সেটা হবে আপিল এলাকা। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে। তো পরের যে দুই নাম্বার ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে আপিল এলাকা, যে ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্টের রায়, ঠিক আছে, যে কোনো রাজ্যের বলো সে হাইকোর্টের রায় বা ভিত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। ভারতের যে কোনো রাজ্যের যদি হাইকোর্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলার জন্য যদি তাকে কোনো রায় দেয় বা শাস্তি প্রদান করে, তাহলে সেই শাস্তির অপোজিটে কিন্তু সেই সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করতে পারবে। ঠিক আছে, সে যেই রাজ্যেরই হোক না কেন সে কিন্তু ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। এটাই হচ্ছে আপিল এলাকা সংক্রান্ত ক্ষমতা। সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে 4 ভাগে টোটাল ভাগ করা হয়েছে। একটা হলো সংবিধানে ব্যাখ্যা সংক্রান্ত আপিল, তারপরে দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল এবং বিশেষ অনুমতি সূত্রে আপিল। তো এই 4টা টোটাল আপিল সংক্রান্ত ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। সেটা যে কোনো রাজ্যের মানুষ হোক না কেন তিনি সুপ্রিম কোর্টে তার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। আচ্ছা, 3 নম্বর যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে পরামর্শদান এলাকা। সংবিধানের 143 নং ধারার 43-1 নং ধারায় উল্লেখ করা হয়েছে যে সার্বজনীন গুরুত্ব রয়েছে এমন কোনো আইন বা তথ্য সংক্রান্ত প্রশ্নে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। যে সার্বজনীন গুরুত্ব রয়েছে এমন কোনো মামলায়, ঠিক আছে, এমন কোনো মামলায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু পরামর্শ চাইতে পারবে। তবে সরকার সুপ্রিম কোর্টের অভিমত অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে না। সুপ্রিম কোর্টের অভিমত যা থাকবে সেই অভিমত অনুযায়ী কিন্তু কাজ করতে বাধ্য থাকবে না সরকার তার ঠিক নিজের ইচ্ছা মতো, যদি তার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে অভিমতটা দিয়েছে সেই হিসেবে করা উচিত তাহলে করবে, না হলে সেটা নাও করতে পারে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আদেশ নির্দেশ এবং লেখ জারির যে এলাকাটা, দেখো সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের স্বীকৃতি এবং 3য় অধ্যায় উল্লেখিত নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোর রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত। ঠিক আছে, ভারতীয় সংবিধানে যতগুলো মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের রক্ষাকর্তা এখানে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে। তাই 32 নং ধারা অনুসারে নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো যদি ক্ষুণ্ণ হলে তার প্রতিকার সুপ্রিম কোর্টে কিন্তু সেই সমস্ত বিষয়ে প্রতিকার করে থাকে। যদি কোনো ক্ষেত্রে এই মৌলিক অধিকারগুলো যদি ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কার্যকর ব্যবস্থা নিয়ে থাকে। তো ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা শেষে এর ক্ষমতার পরিধি সহজেই অনুমান করা যায়। তাই সংবিধান বিশেষত আদ্দালি কৃষ্ণস্বামী আয়ারের যে ভাষায় তিনি বলেছেন যে কাজের পরিধি এবং ক্ষমতার বৈচিত্র্যের দিক থেকে ভারতীয় সুপ্রিম কোর্টের অবস্থান এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, ক্ষমতা এবং যে কাজের পরিধি হিসেবে যদি দেখা যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী হচ্ছে এক এবং অদ্বিতীয়। তো এটাই হলো তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।